আপনার 4 মাস হলো প্রায়। আপনার এই 4 মাস আর তার আগের 4 মাসের সময়টার মধ্যে যদি আপনি নিজে কখনো চিন্তা করেন, কোন পর্বটা আপনার ভালো লাগে বা কোনটা খারাপ? খারাপ কোনোটাই না, খারাপটা বলবো না। তো ভিন্ন। আগের ছিল আমার নিজস্ব জগৎ। সারা জীবন ধরে যা, যা করে আসছি সেটার মধ্যেই ছিলাম। নিজস্ব আয়োজন, নিজস্ব চিন্তা, তর্ক-বিতর্ক হয়েছে, সেটা আমার মতে করে আমি ট্যাকল করেছি, যে কি আমার উত্তরগুলো দিয়েছি। আমি আমার মতো করে চলে গেছি। সেই একবারে আমার একেবারেই নিজস্ব জগৎ। এটা একেবারে ভিন্ন জগৎ। এটা আমার নিজস্ব জগৎ না। এই জগতে আমি কোনোদিন ছিলাম না, থাকার কোনো আগ্রহ ছিল না। এটার ডান বাম আমার জানা নেই। অনেকটা হাঁটিয়ে চলার মতো অবস্থা। কাজেই সেই ভিন্ন জগৎ। বাট এটারও একটা চ্যালেঞ্জ আছে। এটা আমাকে তারা আহ্বান জানিয়েছে। প্রথমে একটু সংকোচ করছিলাম যে এটা যাওয়া ঠিক হবে না, যেহেতু আমি জগতের মানুষ নই। কিন্তু তারা আমাকে পারসুয়েড করেছে যে এই পরিস্থিতিতে আপনার আসা দরকার। শেষ পর্যন্ত আমি রাজি হয়েছি যে এইভাবে তোমরা প্রাণ দিয়েছো, তোমরা রক্ত দিয়েছো, কাজে আমার জন্য না হয় একটু চ্যালেঞ্জিং হলোই, বা আমি যাই। তো আমি রাজি হলাম, সেভাবে এসছি। কাজে এটা ভিন্ন জগৎ। এই ভিন্ন জগতের মধ্যে এখন চলছি, দেখা যাক কতদূর যেতে পারি। কিন্তু এই জগৎটা যদি শুরু না হতো অগাস্টের 8 তারিখে আপনার জন্য, তো তার পেছনের যে 4 মাস আপনাদের ততদিনে মনে হয় জেলে থাকার কথা ছিল? হয়তো, অথবা আমি তখন প্রস্তুতি নিচ্ছিলাম কোন কোন দেশে যাব, যাতে বাংলাদেশে ফিরে যেতে না হয়। আমি এক উপলক্ষে আরেক দেশে ছিলাম, সেখানে বসে প্রস্তুতি নিচ্ছি এখন ফিরে যাওয়া ঠিক হবে কিনা। যাওয়ার সময় দেখেছি উত্তেজনা, দেখে গেছি কারফিউ, দেখে গেছি কারফিউর ভেতর দিয়ে আমাকে যেতে হয়েছে। কাজেই উত্তেজনা ক্রমেই বাড়ছে। সেটা আপনি কারফিউ ভঙ্গ করেছিলেন? আমি কারফিউ ভঙ্গ করে গেলাম, তা না হলে তো যেতে পারতাম না। ভাগ্যিস কেউ ধরে নেই পথে, অত কড়াকড়ি কারফিউ ছিল না। কাজে ওর অবস্থাটা দেখে গেছি, এবং এটা ক্রমাগতভাবে দেখছি পত্রপত্রিকায়, সোশ্যাল মিডিয়াতে ভয়ঙ্কর রকম কাজ হচ্ছে। কাজে এটা ক্রমাগতভাবে এটা ফিডিংটা পাচ্ছিলাম। তার মধ্যে এই ঘটনা ঘটলো, একবার অবিশ্বাস্য একটা ঘটনা। কিন্তু তার মধ্যে বুঝি নেই যে এর মধ্যে আমাকে জড়িত হতে হবে, এর মধ্যে একটা ভূমিকা পালন করতে হবে। কাজে এই 4 মাস এইভাবে গেছে আমার। আপনি 8ই আগস্টে ক্ষমতা গ্রহণের পরে আপনার বিরুদ্ধে বিগত সরকারের যে আইনগত অভিযোগ ছিল সেগুলি কোর্ট থেকে একের পর এক উঠে যায়। লোকেরা কি এরকম ভাবনার লোকেদের সুযোগ আছে যে আপনার এই পজিশনের ভারে কিংবা প্রভাবে সেখানে এরকম কোনো ঘটনা ঘটেছে? আমি বলবো এটা আমি সরকারে থাকি বা দেশে থাকি না থাকি, এগুলো এমনি চলে যেত। কাজে কোনো ভিত্তি নেই। আমাদের যারা প্রতিনিধিত্ব করছে আমাদের আদালতে, যে আমাদের উকিলরা আছেন, তারা এটা বোঝাতে পারতেন যে এটার কোনো ভিত্তি নেই, এটার কোনো প্রশ্ন নাই, তথ্য নাই, কিছুই নেই। কাজেগুলো খুবই ঠুনকো জিনিস ছিল। এটা আমার অজানার কোনো বিষয় না। এটা হলো যে এটা যেহেতু এটা বিচারের বিষয়, বিচারেই চলে যেত। কাজে আমি থাকলেও যেত, না থাকলেও যেত। ঘটনার চক্রে আমি ছিলাম, ক্ষমতাতে ছিলাম। কিন্তু লোকেরা যে বিচার ব্যবস্থার উপর তৎকালীন এক্সিকিউটিভের, রাষ্ট্রের প্রভাবের কথা বলছিল বা বলা বলি আছে এখনো, তাহলে কি আপনি মনে করেন ওনারা ক্ষমতা থাকলেও কোর্ট যে ওইভাবেই ব্যবহার করতো, মানে ন্যাচারাল পদ্ধতিতে? ওরা করে নাই তো, আগের যারা ছিল তারা তো করে নাই বলেই তো আমি আদালতের মধ্যে ঘুরপাক খাচ্ছিলাম। এখন যারা এসছে তারা বিচার চাচ্ছে, বিচার প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। সেভাবেই যদি চলতো তাহলে তো আমি জেলে যাবার অবশ্যই আমি তো জেলে যাবার পথেই ছিলাম, আসা যাওয়ার প্রতিবারই মনে হচ্ছে এবারই বোধহয় জেলে যেতে হবে। মাঝে মাঝে প্রস্তুতি নিয়ে গেছি যে হয়তো ফেরা নাও হইতে পারে এবার। আমার সহযোগী যারা আছেন তারা তাদের আত্মীয় স্বজনকে বলে গেছে, তাদের জন্য আমি বলছি আমার কিছু করার নাই, যেমনি আছে হবে। আমি আমার ফ্যামিলিকেও এরকম কোনো প্রস্তুত করে যাইনি, বলি যে রেখে দেবে, নিয়ে গেলে নিয়ে যাবে। আমি খুব সহজভাবে দিচ্ছিলাম যে এটা নিয়তির খেলা, এটা যেভাবে হবার হবে। এটা আমি প্রস্তুতি নিয়ে আমার কোনো কাজ নেই। বলে জেলে থাকলে তো এই করতে হবে, করবো, এটা যখন কপালে আছে এটা আমাকে করে যেতে হবে। আপনি মাত্র বললেন যে এটা একটা ভিন্ন জগৎ এবং এইভাবে জড়িয়ে পড়তে হবে, এরকম একটা রাজনৈতিক দায়িত্ব তো রাষ্ট্র পরিচালনা, সেটা আপনি চিন্তা করেননি? না।
আপনি 2007 সালে যখন একটা পার্টি করতে গেছিলেন, সেই সময় তো এটা রাজনৈতিক কর্মকাণ্ড হিসেবেই চিন্তা করেছিলেন। সেখানে যদি আপনি কন্টিনিউ করতেন, তো আপনাকে তো রাজনৈতিক দায়িত্বই গ্রহণ করতে হতো। সেটার কারণ ছিল যে এখানে কোনো রাজনৈতিক দল ছিল না তখন। সবাই আমার বন্ধু বান্ধব, সহযোগী, পরিচিত সব যে আপনি একটা করেন, আপনি একটা করেন, এই পেছনে লেগে রইল। তা আপনি ছাড়া পারবে না কেউ, এই যা যা বলে আর কি আশেপাশের লোকজন। এত ত্যক্ত বিরক্ত হয়ে শেষে বললাম ঠিক আছে আমি করবো। এই পথে আসতে যেতে এটা ঘোষণা, এই সাংবাদিকরা ধরলো, আমি যে হ্যাঁ আমি করবো, এই দিয়ে শুরু হলো। তখন বেশিরভাগ সময় আমি আসা যাওয়া করছিলাম বিভিন্ন জায়গায়, উত্তরবঙ্গে যাচ্ছিলাম, চিটাগাং যাচ্ছিলাম। এই প্রত্যেকবার এয়ারপোর্টে এগুলো কথাবার্তা হচ্ছিল, আর কোথাও না। তোর বল যে তাহলে এক সময় ধরলো যে তাহলে কি নাম দেবেন, আমি যে নাম ঠিক করি নাই, নাম ঠিক করলে আপনাদের জানাবো। তো এবার নাম ঠিক করছে না কি জান, তখন অবশ্যই একটা নাম দিলাম, এই যে এই নাম হবে নাগরিক শক্তি। তারপর বুঝলাম যে এটা বেশ এগিয়ে যাচ্ছে জিনিসটা। তারপর বললো যে এটা মতামত নাও, সবাই বললাম যে এটা মতামত নেওয়ার যে কোনো রকম এটা থেকে দূরে সরা যায় কিনা তার চেষ্টা করছিলাম। নামও হলো, মতামতও হলো। তারপর আমি দেখলাম যে না, এটা তো বেশিরভাগ ঢুকে যাচ্ছে এর ভেতরে। তখন 10 সপ্তাহ প্রায় হবে। তখন বললো যে না ভাই, আমি কোনো রাজনৈতিক দলও করছি না, কিচ্ছু না। কাজে আমার মাথার ভেতরে একদিন এই রাজনীতির মধ্যে দিয়ে গিয়ে ক্ষমতায় যাও এরকম কোনো পরিকল্পনা ছিল না। এটা দীর্ঘমেয়াদী জিনিস, এটা সাময়িক বিষয়গুলোকে। রাজনৈতিক দল তো শেষ পর্যন্ত ক্ষমতার সঙ্গে সম্পর্কিত ছিল, কিন্তু তখন আমি তো আসলে রাজনৈতিক দল করতে চাচ্ছিলাম না, ঠেকা দেওয়ার জন্য এগুলো বলে যাচ্ছিলাম। বলতে বলতে এটা সবাই ধাক্কা দিচ্ছে, আপনাকে করতে হবে করে যাচ্ছিলাম। শেষে মনে করলাম যে না, এটা বেশ গভীরে চলে যাচ্ছে। তখন মনে করলাম যে এখন একদম পরিষ্কার বলে দেয়, সবাই হতবাক হয়ে গেছে। আমি আমার বন্ধু বান্ধব বিরক্ত হয়ে ছেড়ে দিলাম, একটু বিরক্ত হয়ে ছেড়ে দিলাম। আপনি আলাপ করেছিলেন বন্ধুদের সঙ্গে? কিচ্ছু করিনি, সেই জন্য আরো হতবাক হলো যে কিছু না বলে আপনি আমাদেরকে বললেন না, আমরা পেছনে বললাম একদিন ধরে। মনক্ষুণ্ণ হবার কথা, খুবই মনক্ষুণ্ণ গেছে, খুবই মনক্ষুণ্ণ। তারা এখন কি আনন্দে আছে? তারা কাছে আসে না বলে আবার কোন দিকে নিয়ে যায় আমাদের। ওই নাগরিক শক্তির সঙ্গে যে ছাত্রদের নাগরিক কমিটির কোনো চিন্তা বা ভাবনার সম্পর্ক আছে? নাগরিক শব্দটা কমন আছে এটা দেখতেছি। তারপরে আমার সঙ্গে তার কোনো আলোচনা হয় না, তারা কোথা থেকে শব্দ পেলো না পেলো। এই শব্দটা যে কোনো লোক ব্যবহার করতে পারে, কিন্তু আপনার সঙ্গে কোনো পরামর্শ করে নাই তারা? আপনি প্রায়ই বলেন, কয়েকবারই বলেছেন জাতীয় এবং আন্তর্জাতিকভাবে, যে ছাত্ররা আপনাকে এই জায়গায় নিয়ে এসেছে তাদের ম্যান্ডেটের কারণে। ছাত্র সমাজ হিসেবে 5ই অগাস্ট যেই পরিমাণ তারা সমন্বিত ছিল, সংগঠিত এবং একাকার ছিল, এইটা যদি বিভক্ত হয়ে যায়, তাদের উদ্দেশ্য সাধিত হয়ে যাবার পর, এই অর্থে যে ইমিডিয়েট উদ্দেশ্য ছিল তৎকালীন একটা স্বৈরতান্ত্রিক সরকারের পতন, তার পতনের পরে তাদের বিভিন্ন ছাত্র সংগঠনের বিভিন্ন রাজনীতি আছে, তারা যদি বিক্ষিপ্ত হয়ে পড়ে কিংবা তাদের স্বার্থের, রাজনৈতিক স্বার্থের সংঘাত ঘটে, তখন আপনার ম্যান্ডেটটা প্রশ্নবিদ্ধ হবে না? এটা হলো অন্তর্বর্তীকালীন সরকার, আমি সেই সরকারের একটা অংশ। ওইটা হলো রাজনীতি। এই সরকারে আমি কতদিন আছি না আছি সেটা ব্যাপার। ওরা কি করছে, রাজনীতির কি ফল দাঁড়াবে, সেটা ভিন্ন জিনিস। এটা একজন নাগরিক হিসেবে ওদের চিন্তা করতে পারে যে কি হবে না হবে, কিন্তু সরকার হিসেবে আমি আমার দায়িত্ব পালন করছি যতটুকু আমার সাধ্য কুলায়। কিন্তু যেহেতু ওদের একটা আমার প্রশ্ন হচ্ছে, সংঘবদ্ধ ছাত্র সমাজের ম্যান্ডেট ছিল, সেই সংঘবদ্ধতাটা যদি বিচ্ছিন্ন হয়ে পড়ে, দুর্বল হয়ে যাবে। অবশ্যই দুর্বল হবে। এরকম সম্ভাবনা আপনি দেখেন? সবসময় সম্ভাবনা তো থাকে। এটা একটা দুর্বল হবে, আরেকটা সবল হবে, এই গিয়ে এই টুকরার সঙ্গে মিলবে, নানা রকম ঘটনা হতে থাকবে। অন্যান্য টুকরার কথা বলছেন, ধরুন আমরা যারা বাইরের থেকে দেখি, ওই অভ্যুত্থানের বিজয়ী ছাত্র নেতৃত্ব আপনাকে আহ্বান জানিয়েছে, বাংলাদেশের সেনাবাহিনী সেইটাকে সমর্থন করেছে, এবং রাজনৈতিক দলগুলো যারা পাওয়ার কন্টেন্ডার তারা আপনাকে সহযোগিতা এবং সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে। তাহলে আপনি যখন প্রায়ই বলেন ছাত্ররা আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, আপনার কি মনে হয় যে অন্য দুইটা সেক্টর দ্বারা সংগঠিত নানানভাবে তারা মনক্ষুণ্ণ হতে পারে? কিন্তু বাস্তব তো তাই। আমাকে তো ডেকে এনেছে ছাত্ররা, কাজে আমি সেভাবেই বলেছি, ছাত্ররা আমাকে নিয়োগ করেছে। এখন সবাই মিলে এটা সমর্থন করেছি আমরা, সেটা হলো বৃহত্তর একটা জিনিস। কিন্তু ইমিডিয়েট ছিল যে আমার সঙ্গে কথাটা হচ্ছে ছাত্রদের সঙ্গে, যাদের সঙ্গে আমার কোনো পরিচয় নেই, তাকে জীবনে দেখিনি তাদের সঙ্গে আমার পরিচয়, সেইভাবে আমি কথাটা জানিয়েছি, আমার বাস্তবটা জানিয়েছি। আচ্ছা, তো
আপনার কারো মনক্ষুণ্ণ করার জন্য, কাকে আঘাত দেওয়ার জন্য, ওরা দেয় নাই ওরা দিছে, ওরকম কিছু না। না মানে প্রকৃত পরিস্থিতিটা পাওয়ার ব্লকস থাকে তো, এই তিনটাই আপনার জন্য, দেশের মানুষের জন্য, আপনার সরকারের অস্তিত্ব চলমান থাকার জন্য জরুরি আমাদের মনে হয়। আপনার এই যে প্রধান উপদেষ্টা যে নাম, মানে নমেনক্লেচার অফ দ্য পজিশন, এটা আপনি এগ্রি করলেন কেন? আপনি কাকে উপদেশ দেন? ওটা ওগুলো আমার মাথায় আসে নাই। থাকলে তখন নামটা কি, উপদেষ্টা হলো না কি হলো, দায়িত্ব নিতে বলেছে, আমি দায়িত্ব নিতে। উপদেষ্টা তো একটা পজিশন, আমি জানি না, এক্সিকিউটিভ পজিশনের নাম না। উপদেষ্টা মানেই আপনি কাউকে দেন। আমি এগুলো ব্যাখ্যার মধ্যে যাই নাই। বলছে আপনাকে দায়িত্ব নিতে হবে এই সরকারের, আমি দায়িত্ব নিয়েছি। কি নামটা কি দিল না দিল, কোথার থেকে মনে হয়েছে? বড় মনে হয়নি, মানে কারণ বলছে যে এটা এটা এই ধরনের পরিস্থিতি এই ধরনের নামই হয়, কাজে আমার চ্যালেঞ্জ করার কিছু নাই। দুইটা ভিন্ন। একজন চিফ থাকে, চিফকে অন্যরা উপদেশ দেয়, তাহলে আপনি উপদেশ দাতাদের মধ্যে প্রধান, কিন্তু কাকে? এটা চিন্তা করি নাই। আচ্ছা, আপনি যে মন্ত্রী পরিষদ তৈরি করলেন ছাত্রদের আহ্বানে, অন্যদের সমর্থনে, সেইখানে কি আপনার মন্ত্রী পরিষদ গঠনে পরিপূর্ণ স্বাধীনতা ছিল? পরিপূর্ণ বলবো না, এটা তো তাৎক্ষণিকভাবে হয়েছে, এটা এমন কিছু না, চিন্তা ভাবনা করে করা হয়েছে। কাজে আমাকে যতটুকু বলা হয়েছে আমি সেটা করেছি, অন্য কারা কি করলো সেটা নিয়ে মাথা কামাইনি। পরামর্শগুলি কি এইসব সেক্টর থেকে এসছে আপনার কাছে, বা কোনো রেকমেন্ডেশন সে আর্মি থেকে, রাজনৈতিক দলগুলো থেকে? না, এরকম ভাবে কিছু আসেনি। বলছে যে এরা আছে, আপনি কারে কারে দেবেন। আচ্ছা, ওভাবে। আচ্ছা, আমি তো তাৎক্ষণিকভাবে যে কজনের নাম বলে, যে শপথ গ্রহণ করতে হবে আগামীকাল, এরকম অবস্থা বা সেদিনই, আমি বললাম যে আমার পরিচিত যার নাম ছিল সেগুলো দিয়ে দিস। আপনার কাছে কি খবর নিশ্চয়ই আছে, বা আপনার এজেন্সিস গুলো এই খবর কি দেয় যে আপনার সরকারের যারা সদস্য, তাদেরকে অন্তত দুটো ক্যাটাগরিতে জেনারেলি ভাগ করা যায়? এক পক্ষের ব্যাকগ্রাউন্ড হচ্ছে এনজিওস, ও সেখানে আপনার ব্যাপারে একটা সমালোচনা আছে যে চিটাগং এর লোক বেশি, বিকজ আপনার বাড়ি চিটাগং। আরেক পক্ষ হচ্ছে ঠিক আন্দোলন সংগ্রামের মধ্যে গণতন্ত্রের জন্য লড়াইয়ে অনেকেই অনেক দূরবর্তী ছিলেন, এই তাদের কারণে এখন ঠিক স্টেট ক্রাফট পরিচালনার ক্ষেত্রে অভিজ্ঞতা না থাকার কারণে কিছু সমস্যা হচ্ছে। এই কথাগুলো কি আপনার কানে আসে? সবসময় বলা বলি করে, সবাই বলছে, কাজের কানে না আসার কোনো কারণ নেই। আপনার কি মনে হয় চলে বিব্রত হওয়ারও কোনো কারণ নেই, এইভাবে তাই হয়েছে, সেভাবেই হয়েছে। নানা জায়গার থেকে এসছি, আমরা এসছি, আমারও তো কোনো অভিজ্ঞতা নেই, কাজে ওদের দোষ দেবো কি করে? আমাকে যে দায়িত্ব দিয়ে, দেশ চালানোর দায়িত্ব দিয়ে, তো বিন্দুমাত্র অভিজ্ঞতা নেই। আমি তো কারো কোনোদিন এই ধরনের কাজে ছিলাম না। আমি যদি পারি ওরাও পারবে, এটাই আমার ভরসা ছিল। আপনার তাদের পারফরমেন্স নিয়ে আপনার কেমন? আমার নিজের পারফরমেন্স নিয়ে আমার সন্দেহ, ওদের পারফরমেন্স নিয়ে কি জিজ্ঞেস করবো? কিন্তু আপনারটা তো অন্যরা বলবে। আমি বলবো, আমি দেখছি তো। আপনি কি আপনার পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট? না, বলছি যে আমার তো সেই কোয়ালিটি নাই যে করার জন্য যেটুকু দরকার ওটুকু নাই। যতটুকু সাধ্য মতো করি, যদি লেগে যেতে ভালো, না হলে আমাদের কপাল খারাপ। রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেই পরিমাণ সমঝোতা এবং যোগাযোগ থাকা দরকার বলে পত্র পত্রিকা বা অন্যান্য যাদেরকে আমরা বলতে শুনি, সেই পরিমাণ সমঝোতা এবং যোগাযোগ কি আপনার আছে বলে মনে হয়? আমাদের কাছে মনে হয় কিছুটা দূরত্ব আছে। আমার কাছে মনে হয় অবিশ্বাস্য রকম সমঝোতা, আত্মীয়তা, ঘনিষ্ঠতা আছে। এটা আমার একটু অবাক লাগে। কাগজে পত্রে দেখি তারা কি একজনের বিরুদ্ধে একজনের একটু কথা বলে, তো যখন সামনে আসে সবাই কি আন্তরিকতার সঙ্গে কথা বলে, আমার কাছে অবাক লাগে এগুলো। মনে বড় সাহস লাগে যখনই কথা বলি, ব্যক্তি হিসেবে যখন রাজনৈতিক দলের কারোর সঙ্গে কথা বলি, অন্যরা কেউ নেই, এক আসে, কিন্তু কি আন্তরিকতার সঙ্গে কথা বলে, কীরকম সমর্থন নিয়ে কথা বলে, আমি অভিভূত হয়ে যাই যে এত সমর্থন থাকা সত্ত্বেও এই দেশ চলছে না কেন? এর মধ্যে মাঝে মাঝে আবার এগুলো কাগজে পত্রে এরকম কথাবার্তা হয় কেন? এই দুরকম কেন? ব্যক্তিগত মনে হয় আপনার? এটাও তো রাজনৈতিক কত কিছু অঙ্গভঙ্গি আছে বলে, যেগুলো চালু হয়ে গেছে। ওইভাবে কথা না বললে এটা রাজনৈতিক নেতা বলে মনে হয় না, ওইভাবে ওই শব্দে কথা বলতে হয়, সুরে কথা বলতে হয়, টেলিভিশনে গেলে ওই কণ্ঠে কথা বলতে হয়, কিন্তু যে মাত্র ব্যক্তি হিসেবে কথাবার্তা বলার সম্পূর্ণ ভিন্ন। কাজে সেটার আন্তরিকতা এবং সেটার ঘনিষ্ঠতা আমাকে অভিভূত করে, প্রতিবারই আমার এখানে অভিভূত করে। আপনাকে একটা অন্য কথা আসে, আপনার সরকার
সেপ্টেম্বর মাসে সম্ভবত অক্টোবরে একটা সিদ্ধান্ত নিয়েছিলেন, যারা এই গণতন্ত্রের আন্দোলন এবং অভ্যুত্থানে প্রাণ দিয়েছেন তাদের প্রত্যেকটা পরিবারকে 30 লক্ষ করে টাকা দিবেন। পরবর্তীকালে জুলাই ফাউন্ডেশন হলো, সেখান থেকে কথা এসেছিল যে আহতদের 1 লক্ষ টাকা করে এবং 5 লক্ষ টাকা করে যারা শহীদ হয়েছেন, তরুণ তরুণী, ধনী গরিব মধ্যবিত্ত নির্বিশেষে তাদেরকে দেওয়া হবে। আপনি নিশ্চয়ই অ্যাওয়ার যে সেই প্রতিশ্রুতি পালিত হয় নাই এখনো। এটা কেন? ইতিমধ্যে আপনারা হাজার কোটি টাকা করে বিভিন্ন ব্যাংককে দিয়েছেন রাষ্ট্রীয় এক্সচেকার থেকে, লুটপাটের কারণে যে সমস্ত ব্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু যারা এই ব্যবস্থাকে বদলালো তাদেরটা প্রায়োরিটিতে আসলো না কেন? তাদের প্রায়োরিটিতে ছিল বলেই তো কথা ঘোষণা হলো, প্রায়োরিটিতে ছিল কিন্তু বাস্তবায়ন করা যায়নি। এগুলো হলো যে আভ্যন্তরীণ দুর্বলতা, ক্যারি আউট দ্য অর্ডার, এই যে কিভাবে টাকা কার কাছ থেকে কোথায় যাবে, কিভাবে বিতরণ হবে, এগুলো নিয়ে দেওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই। যত টাকা লাগে তাদের এই কমিটমেন্ট আছে এবং তাদের পুরো জীবৎকালে যত সমর্থন দরকার, যত পয়সা কড়ির দরকার, সবকিছুর জন্য কমিটমেন্ট আছে। এটা নিয়ে কোনো সন্দেহ নাই, টাকারও কোনো অভাব নাই। এটা মাঝখানের যে লাগতে পারে মোটামুটি। আমার এখন আর প্রজেক্ট করতে আমার ভয় লাগে যে কথা বলে ওটা পারি না, তো শেষ পর্যন্ত গিয়ে পৌঁছে না। কথার আন্তরিকতা তো মানুষ বিশ্বাস করে। আপনার অনুমান অন্তত এটা তো খুবই একটা ইমিডিয়েট এবং প্রায়োরিটির মধ্যে থাকার কথা। এটা কি বিউরোক্রেটিক ট্যাঙ্গলস এর কারণে হচ্ছে? বিউরোক্রেটিক ট্যাঙ্গলস এর মধ্যেই এই কার হাত দিয়ে কিভাবে যাবে, কার কাছ থেকে কোথায় যাবে, এগুলো নিয়ে গোলমাল হচ্ছে, আর কিছু না। তাতে বিউরোক্রেসির কিছু হচ্ছে না, কিন্তু সরকার, আপনার সরকারের বদনাম হচ্ছে। এটা আমাদের সবার সম্মিলিত বদনাম। আমি ব্যুরোক্রেসিকেও দোষ দেবো না, তাদেরও নিয়ম কানুন আছে। আমরা হয়তো সেই নিয়ম কানুন বুঝি না বলে কানেকশনটা ঠিক মতো করতে পারিনি। আপনার কোনো টাইম লাইন যত সহজে আমি আবার মাস দিন একটা দিয়ে আবার বিব্রত হতে চাচ্ছি না আর কি। আচ্ছা, সাম্প্রতিককালে আপনি নিশ্চয়ই লক্ষ্য করছেন, আমরাও লক্ষ্য করছি যে সরকারের যে গণতান্ত্রিক সংস্কারের কর্মসূচি এবং নির্বাচন, এই দুইটাকে পরিপূরক না ভেবে একটা সাংঘর্ষিক পর্যায়ে চলে যাচ্ছে আলাপ আলোচনার মধ্যে। এটা কি আপনাকে চিন্তিত করে? না, এখনো সাংঘর্ষিক তো যায় নাই। আমরা যেভাবে অগ্রসর হচ্ছিলাম, একটা ফর্মুলা দিয়েছিলাম, একটা প্রক্রিয়া তৈরি করেছিলাম, এটা কাজে লাগে বা ব্যাকল হয় জানি না। প্রক্রিয়াটা হলো যে কতগুলো কমিশন বসিয়ে দিয়েছে, প্রত্যেকটা সাবজেক্টের উপরে কমিশন বসিয়ে দিয়েছি। এরকম 15টা কমিশন হয়েছে। তার মধ্যে 6টা কমিশন প্রথম ঘোষণা করেছিলাম এবং এই মাসে এই ডিসেম্বরের মধ্যে 90 দিনের মধ্যে সে রিপোর্ট দেওয়ার কথা ছিল। তারা 90 দিনই শেষ করতে পারে নাই, বলছে যে আগামী 7 তারিখে দেবে, জানুয়ারির 7, 1 সপ্তাহ দেরি হতে পারে। তো সেটা সহজ, কারণ আমরা আয়োজন করতেও সময় লেগেছে, ঘোষণা করেছি, তাকে বসার জায়গা দিতে পারি নাই, কোথায় কে কার সঙ্গে পরিচয় করি, ওই সময় লেগেছে। কাজে ঠিক 90 দিন সময় তারা পায় নাই সেই হিসাবে। তো তারা যদি 7 তারিখে দিয়ে দেয় তাহলে জানুয়ারি 7 তারিখের মধ্যে আমরা 6টা কমিশনের রিপোর্ট পাবো। ওইখানে যাবতীয় সংস্কার সংক্রান্ত ওই যে সাবজেক্টের উপরে আছে, যে বিষয়ের মধ্যে, সেখানে দেওয়া থাকবে, সবার সঙ্গে আলোচনা করে করা হয়েছে। তাহলে সংস্কারের রূপরেখাটা আমরা পেলাম। একটা ইতিমধ্যে কনসালটেশন হয়েছে, ইতিমধ্যে মত বিনিময় হয়েছে, তার মধ্যে কোনোটা ঠিক আছে, কোনোটা ঠিক নেই। একটা তারা কমিশন যেটা মনে করেছে যে এইগুলোই হলো আমাদের সারমর্ম, এগুলো পেয়ে গেলে তখন এগুলো নিয়ে আসবে বৃহত্তর সংলাপের জন্য, যেটার একটা সংলাপ সেদিন হয়েও গেল। যদিও কোনো রিপোর্ট আসেনি, তবে প্রাথমিকভাবে একটা সংলাপ হলো, সবাইকে নিয়ে আলাপ করা, কোনটা পছন্দ কোনটা অপছন্দ, কিভাবে অগ্রসর হবে, ইত্যাদি ইত্যাদি। কাজে সাবজেক্ট ওয়াইজ একটা বড় রকমের কনসেনসাস বিল্ডিং প্রসেস, যেটার জন্য আবার আলাদা একটা কমিশন ঘোষণা করলাম সেদিন। সেটা হলো এই 6 কমিশনের চেয়ারম্যানদের দিয়ে একটা কমিশন, যেটার প্রধান হিসেবে আবার বাইরের থেকে আমি নিজে এটা চেয়ারম্যান হলাম এবং প্রফেসর আলী রিয়াজকে সহসভাপতি করলাম, যে আমরা মিলে এটা একটা কনসেনসাস ডেভেলপের চেষ্টা করি। সেই প্রক্রিয়াটা আমাদের ঠিক করতে হবে, এই কনসেনসাস কীভাবে হবে, সমাজের কোন কোন গোষ্ঠীর সঙ্গে কীভাবে আদান প্রদান হবে, তাতে একটা সম্মত একটা কিছু বার হওয়া যায় কিনা, অন্তত কিছু, সব কিছুতে একমত না হলেও অন্তত কিছু বিষয়ে আশা করি একমত হওয়া যাবে। তখন সেটা আমাদের আসলো, এটাই আমাদের সংস্কার, এটা আমরা এক্সিকিউট করি। যেহেতু একমত হয়ে গেছে, তাহলে এটা ইমপ্লিমেন্ট করা সহজ হবে, বাস্তবায়ন করা সহজ হয়ে যাবে। এইভাবে আমরা চিন্তা করছি। এটা আবার কি মধ্য জানুয়ারিতে শুরু হতে পারে বলে মনে হয়? আশা করছি, হ্যাঁ, ডেফিনেটলি।
তো অর্থাৎ এই আপনার সরকারের নিজস্ব কোনো সরকারি সংস্কার কর্মসূচি নেই, এই তো আমাদের, এটা এটাই আমাদের বাইরে থেকে আসছে, বাইরের থেকে নিয়েই তো আমাদের হলো। এটা এভাবে একজনের মাথার থেকে তো আসবে না, 10 জনের মাথার থেকে এসে নির্যাস হয়ে এটা আসলো, তারপরেও আবার সবার সঙ্গে আমি বলছি যে সরকারের ক্যাবিনেটে, আপনার ক্যাবিনেটে কি আপনাদের কোনো নিজস্ব চিন্তা ভাবনা কোন কোন সেক্টরে আছে? কিন্তু সেটা হয় কমিশনকে গিয়ে বলতে হবে, কারণ মতটা ঠিক থাকলে মত সংগ্রহ করার দায়িত্ব হলো কমিশনের। বাট সরকার এইরকম করে কোনো নিজস্ব কোনো প্রোগ্রাম নেই। আমরা তো রাজনৈতিক দল না যে আমাদের একটা নিজস্ব থাকবে, আমাদের এক একজনের এক এক মত, এক একজন এক এক রাজনীতি বিশ্বাসী, কাজে সেটা নিয়ে তো আমাদের কোনো অসুবিধা হচ্ছে। এগুলো নিয়ে অনেক ভিন্ন মত কি আপনার সরকারের মধ্যে? এখনো তো দেখিনি, সামনে আসলে দেখা যাবে যখন তর্ক বিতর্ক শুরু হবে। না, এটা আমরা মানি না। আর আপনি এটা অনুমান করছেন? আমরা অনুমান করছি, কারণ সবাই যে একরকম একমত হবে সেরকম তো কথা নেই। আমি যেমন ধরেন একটা সেদিন সংলাপের জন্য আমাকে একটা বক্তৃতা দিতে বলেছিল, সেখানে বললাম যে সমঝোতা কিভাবে হবে এটা প্রক্রিয়া বলতে গিয়ে বললাম, ধরুন আমি মনে করি 17 বছর বয়সে এটা ভোটার হওয়া উচিত এবং আপনি সেটা ভিন্ন মত পোষণ করেন, তাহলে আলাপ হবে ইত্যাদি ইত্যাদি বর্ণনা দিয়েছি। শেষ পর্যন্ত দেখলে আপনার মতটাই ঠিক গেল, আমার তো হলো না, আমি মেনে নেবো সেটা হলো একমত। লোকে মনে করলো যে এটা মধ্যে সরকার থেকে চাপিয়ে দেওয়া হচ্ছে 17 বছর। আমি তো ভাই এরকম বলি নাই তো, আমি বললাম যে ধরুন 17, আমি বলছি 17 বছর বয়স থেকে হওয়া ভালো, এটা একটা মত হিসেবে, মতের একটা সিদ্ধান্ত নয়, সিদ্ধান্ত উদাহরণ হিসেবে। তাহলে এটা সমঝোতাটা কিভাবে হবে? আপনাদের সবার মত একরকম, আমার মত একরকম, তো শেষ পর্যন্ত আমি সবার মত যেদিকে আমি সেদিকে যোগ দেবো, সেটি হলো কনসেনসাস, সেটি হলো ঐকমত্যবোধী যেটা বুঝি। এইভাবে আমরা অগ্রসর হতে চাই। তো সেটা অনেকে ভুল বুঝে মনে হলো যে সরকার থেকে বোধহয় 17 বছর লাগিয়ে দিতে চাচ্ছে। তা বললো যে না ভাই, এরকম তো বলি নাই আমি। এ বিষয়ে সরকারের সুনির্দিষ্ট কোনো প্রস্তাবনা নাই। রাজনৈতিক দলগুলোর সঙ্গে, প্রতিষ্ঠিত পুরনো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা লক্ষ্য করছি, যারা নতুন একটা রাজনৈতিক দল করতে যাচ্ছেন, তরুণরা যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, তাদের একটা অংশ, তাদের মধ্যে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে তারা সময় নিতে চায় নির্বাচনের জন্য। তরুণরা, রাজনৈতিক দলগুলো মনে করছে যে সংস্কার প্রক্রিয়ার পাশাপাশি নির্বাচন প্রক্রিয়াটা এগিয়ে আনার দরকার, কিন্তু তাদের কথাবার্তার মধ্যে সাম্প্রতিককালে পাবলিক ডিবেটস এর মধ্যে এক ধরনের তিক্ততাও তৈরি হয়েছে। আপনার নজর এসছে? খুব ভালো করে নজর এসছে। সেটা একটা দুশ্চিন্তার ব্যাপার নয়? মোটেই না। কি করতে, বাইরে একরকম, ভেতরে আরেক রকম। আচ্ছা, সেই কারণে তারা শেষ পর্যন্ত একমত হয়ে যাবে। কিন্তু তার তরুণরা মনে করে, যাদের সম্পর্কে যেটা বলা আছে বা আমাদের সঙ্গে যে কথাবার্তা হয়, যে তারা দলটা করবে, দলের পরে কনস্টিটিউয়েন্সি গুলি বিল্ড আপ করবে, লোকগুলি তৈরি করবে, এই কারণে তার সময় দরকার। আর ঠিক সংস্কারটা মাথায় আছে, নিশ্চয়ই তারা সংস্কার চান। এই মুহূর্তে ক্ষমতার রাজনীতিতে তারা প্রায়োরিটি দিচ্ছেন তাদের নিজস্ব সংগঠন তৈরি করে নির্বাচন করা। এই কারণেই অন্যরা মনে করে যে শুধু অন্য একটা গ্রুপকে সময় দেওয়ার জন্য নির্বাচন পিছিয়ে দেওয়া ঠিক হবে না। তা আপনি সেটার মধ্যে কোনো সমস্যা দেখছেন না? সেই জন্য ঘোষণা দিয়ে দিলাম, কতগুলো তারিখ দিয়ে দিলাম, যাতে এই সন্দেহ না থাকে। কারণ যত কিছু টানতে চান না কেন, আমি তো ঘোষণা দিয়ে দিয়েছি, হয় এখানে হবে না হয় এখানে, দুটো তারিখ দিয়ে দিয়েছি। কিন্তু রাজনৈতিক দলগুলো তারপরেও বলছে যে আরো সুনির্দিষ্ট করে দিতে হবে, অর্থাৎ শিডিউল কবে, এর ভেতর তারিখ চাচ্ছে, ও বাড়াতে চাচ্ছে না, এর ভেতরে তারিখ চাচ্ছে কোন তারিখে করবেন। আমরা বলছি সেটা ওই প্রসেসটা অগ্রসর হতে আমরা দেখবো। এটা তো আমরা কেন বাদ দিয়ে দিলাম, এই বেড়ে আমরা যাচ্ছি না, এইটা হলে এই পর্যন্ত, ওইটা হলে এই পর্যন্ত, এইভাবে আছে। কাজে ওটা তো ওনারা বুঝতেছে না, তা বুঝেন, তবু কথাটা বারে বারে বলছে ইন কেস আমরা এটা অতিক্রম করতে চাই, তাহলে চাপের মুখে রাখতে চান। সেটাই, এটা আমি ভালো, এটা আমাদের জন্য ভালো। যাদেরকে চাপের মুখে রাখতে চায় তারা আবার এটা ঠিকই বোঝে, বুঝবো তো বটে। কারণ আমরাও চাই যে চাপের মধ্যে থাকি, কারণ আমাদের ভেতরেও তো নানা মত থাকতে পারে। সেটা কাজে সেই জন্য একটা বাদ দিয়ে দেওয়া ভালো, এই পর্যন্তই। এর ভেতর থেকে আমাদের যা কিছু করতে হবে, এমন না যে কেউ বলে না 5 বছর লাগবে এটা সংস্কার করতে, বলে ফেলতে একজনে, যেটা বলতে না পারে, যে যা কিছু করতে হয় এই ঘটনা এর মধ্যে হতে হবে। এই সংস্কারের জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার, এই দীর্ঘমেয়াদী পদক্ষেপই করতে হবে, আরো 6 মাস বাড়াতে হবে, বললাম যে না এর ভেতরে সবকিছু করতে হবে। কাজে এই যে একটা বাদ দেওয়াটা, এটা খুব দরকারি জিনিস আমাদের জন্য, এর মধ্যে আমরা যেন সবকিছু সম্পন্ন করতে পারি। আপনার মন্ত্রী পরিষদের তরুণ সদস্যদের কেউ কেউ কিছু এইসব ব্যাপারে পাবলিক স্টেটমেন্ট করার পর অনেক বিতর্ক তৈরি হয়েছে, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন। এবং সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর একটা
অবিশ্বাসের সম্পর্ক তৈরি হতে পারে এরকম কিছু স্টেটমেন্ট এসছে। আপনি কি আপনার পরিষদ সদস্যদের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন? ক্রমাগত আলাপ হয় এবং সেটার জন্য আমাদের একটা প্রক্রিয়াও আছে, যাতে করে সব রাজনৈতিক দলের সঙ্গে আমরা বরাবর নিজস্ব আলাপ করি, ব্যক্তিগতভাবে আলাপ। এরকম না পরিষদ সদস্যদের পাবলিক স্টেটমেন্টের জন্য যে ভুল বোঝাবুঝি হয়, সেটা নিয়ে নিজেদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়। ওই সাংবাদিকদের সামনে গিয়ে কি বলে ফেলে, আমাদের তো অভ্যাস নাই, কাজে একটু গোলমাল হয়ে যায় এগুলো। পরে আবার বলে যে আমি ওইভাবে বলি নাই, আমার বলার এইভাবে ছিল, ইত্যাদি ইত্যাদি। তবে ঐক্যমতের কোনো অভাব নেই, আমরা যেগুলো বলছি সেগুলো সম্বন্ধে আমরা একমতেই আছি, এটার মধ্যে কোনো অসুবিধা নেই। আপনার সর্বশেষ বক্তৃতায় দুটো আপনার পোলাইট অ্যাডমিশন ছিল, আইন শৃঙ্খলার বিষয়ে এবং দ্রব্যমূল্যের ব্যাপারে সরকার যে পরিমাণ আশা করেছে সেই পরিমাণ সাফল্য আসে নাই, সেটাও বেশ কয়েকদিন হয়ে গেল। এগুলির জন্য বিশেষভাবে আপনারা নতুন কোনো পদক্ষেপ নিয়েছেন বা চিন্তা করছেন? সবসময় চেষ্টা করি, এটা তো আজকের সমস্যা না, এটা বরাবরেরই সমস্যা আমাদের। যতদিন এই সরকার আইন শৃঙ্খলা আর হলো বাজার মূল্য। বাজার মূল্যের জন্য যত রকমের বুদ্ধি আছে সবকিছু আমরা করেছি, আমাদের বুদ্ধিতে যতদূর কুলিয়েছে। যেমন কি? যেমন প্রতিদিনের খবর, কোন বাজারে কত টাকা উঠলো, কোন টাকা কমলো, বাজার ভিত্তিক। এমন না যে সারা বাংলাদেশের অমুক বাজারে কত, অমুক বাজারে, তার মধ্যে রকম ফের হয়, কেন রকম ফের হচ্ছে, এটা একসঙ্গে এটাতে পড়ছে ওটাতে বাড়ছে কেন, এক বাজারে পড়ছে এক বাজারে উঠতেছে, তো সেটা দেখা কিভাবে হলে এটাকে নিরসন। অ্যানালিসিস হিসাবে খুব ভালো, কিন্তু অ্যানালিসিসের যে রেজাল্ট সেইটার জন্য আপনারা অ্যাকশন কি? অ্যাকশনের জন্য হলো যে যেগুলো মাথায় বুদ্ধি আছে সেগুলো প্রয়োগ করা, যেমন ট্রাক দিয়ে দেওয়া, যে ট্রাকে মাল আসুক। ট্রাক হলো যে বিটিএস এর কাছে ট্রাক আছে, ট্রাক নিয়ে আসি, ট্রাক দিয়ে মাল আসতে থাকুক, কোথায় কোথায় বাজারে এগুলো উঠছে, সেখানে কোনো সমস্যা হচ্ছে কিনা, এই যে চাঁদাবাজির বিষয় আছে, চাঁদাবাজিটা কমানো যায় কিনা, ইত্যাদি ইত্যাদি। যা কাগজে আপনারা দেখতেছেন একই জিনিস, আমাদের কাছে তাই আছে। বাংলায় যেই ফুলকপির দাম 2 টাকা, ঢাকার বাজারে 40 টাকা। বরাবরই পুলিশ থেকে শুরু করে মিডিয়া সবসময় বলেছে যে পথে পথে যে চাঁদাবাজি হয় তাতে খরচটা বেড়ে যায়, এটা আপনার সরকারও জানে। কিন্তু আমরা এই যে নতুন করে একদল চলে যাবার পর আরেক দল চাঁদাবাজদের দেখতে পাচ্ছি, তাদেরকেও গ্রেফতার হয় না এই অপরাধে। তার মানে কি? গ্রেফতার হয়েছে কিনা আমি জানি না, এটা সমাধান হয়নি, কিন্তু গ্রেফতার হচ্ছে না। এই যে ডিটার করার জন্য সরকারি পদক্ষেপ না থাকলে এইটা তো চলবার কোনো কারণ নাই। এগুলো সাধারণত রাজনৈতিক দলের যারা সংগঠিত শক্তি তারাই করে। আপনারা কি রাজনৈতিক দলগুলিকে অসন্তুষ্ট করতে চান না? আইনের ক্ষেত্রে দল অসন্তুষ্ট হয়ে সারা দেশ অসন্তুষ্ট হয়ে যাচ্ছে, রাজনৈতিক দলকে অসন্তুষ্ট করতে আমাদের অসুবিধা থেকে। আমরা এই বিষয়ে এই ধরনের অপরাধের জন্য কোনো গুরুত্বপূর্ণ কাউকে বা তাদেরকে গ্রেফতার হতে দেখি নাই। এইটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আমরা হয়তো ধরতে পারছি না তাদেরকে এখনো জুত মতো। এটা কি বিশ্বাসযোগ্য হবে? প্রকাশ্য রাস্তার মধ্যে, বাজারের মধ্যে, বাস টার্মিনালে চাঁদাবাজি সবাই দেখতে পাচ্ছে স্যার, সরকার দেখতে পাচ্ছে না কেন? সরকারের চোখ অত পরিষ্কার না আর কি। পত্রপত্রিকার রিপোর্ট গুলোতে আরো বাড়লে কি আরেকটু পরিষ্কার হবে বলে মনে হয়? যত বলা যায় তত ভালো, একটু সতর্ক হবে সবাই। আমার স্ত্রীকে জিজ্ঞাসা করেছিলাম তোমার কোনো প্রশ্ন আছে, আমি বড় স্যারের সঙ্গে কথা বলবো। তিনি বলছেন যে সিন্ডিকেট গুলো আছে, সরকারের জানার কথা তারা কোথায় স্টক করে, সেগুলো রেড করলেই পারে। নাগরিক হিসেবে আমার স্ত্রীর এই প্রশ্নের আপনার কি উত্তর? উত্তর হলো যে সিন্ডিকেটে এই মাল আনা নেওয়া করে। আমরা চেষ্টা করছি যে বাইরে যারা আছে, সিন্ডিকেটের বাইরে, তাদেরকে কি কি সুবিধা দিলে তারা এই ব্যবসাতে আসে। ব্যবসা যে আমরা দুজনে মিলে ঠিক করলাম যে আমরা মাল আনবো, আমরা বিক্রি করবো। যখন সেটা যদি মাল গুদামে রেখে দেয়, বাজারে বিক্রি না করে, তখন গিয়ে ধরতে পারেন। আপনার সরকার কি এগুলো খেয়াল করেছে? সবকিছু খেয়াল করার দায়িত্ব। ওই যে তথ্য সংগ্রহ করা, দামের কথা বললাম, স্টকের কথা বললাম, কে কোথায় এলসি খুলতেছে সেই রিপোর্ট আমাদের কাছে আসে, কোন মাল খালাস হচ্ছে, কোন দিন কোথায় স্টক হচ্ছে, এগুলো সংগ্রহ করা এবং তদারকি করা যে মাল কি ওই গুদামে রয়ে গেছে না ছেড়ে দিচ্ছে। সেখানে আপনারা কোনো অসঙ্গতি দেখতে পাচ্ছেন না? আমরা এগুলো করছি বলেই তারা তাড়াতাড়ি এগুলো ছাড়ার চেষ্টা করে, যে এই গুদাম থেকে আরেক গুদামে নিয়ে যায়, হয়তো বাজারে দিচ্ছে না, চালাকির কাজ।
এই চালাকিটার জন্য তো কোটি কোটি গরিব মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সবাই মানেটা হচ্ছে যে এই ব্যবধান থাকবার কোনো কারণ থাকতে পারে না, এবং সেইটা প্রধানত সরকারের দেখবার বিষয়। মানুষের অভিযোগ হচ্ছে সরকার এটা ইফেক্টিভলি দেখছে না। আপনি সেটা ফিল করেন? আমি ফিল করি। তো কোনো এই সরকারের বিরুদ্ধে কিছু কিছু প্রয়োজনে, রাষ্ট্র তো কিছু প্রয়োজনে, মানুষের প্রয়োজনে কঠোর হয়। আপনাদের বিরুদ্ধে সুশীলতার অভিযোগ আছে, কঠোর হচ্ছেন না। আমরা আমাদের সাধ্য মতো কঠোর হয়ে, হয়তো যে কঠোর মানুষের মনে আছে দূর হতে পারছে না, কিন্তু আমরা যেদিন যত কঠোর হইনি অত সে পরিমাণ কঠোর এখন হতে চাচ্ছি। আচ্ছা, আরেকটা আমরা একটু অন্য দিকে যাই। এটা আমরা সবাই জানি এখানে যে বাংলাদেশে এত বড় একটা রাজনৈতিক রক্তাক্ত পরিবর্তনের মধ্য দিয়ে মানুষের মনের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার কিছু আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। সেইটাকে আমাদের পাশের দেশ ভারত এক ধরনের সন্ত্রাসবাদী তৎপরতা হিসেবে চিহ্নিত করছে এবং নানান কথা বলছে। এটা আমরা ঠিক জাতীয়তাবাদী চৈতন্য থেকে নয়, দেশকে ভালোবাসি বলে নয়, তথ্য বিকৃতি হিসেবে আমরা নানান জায়গা থেকে এগুলো মিডিয়া এটা সাধ্যমতো বলছে। কিন্তু সেটা একটা হচ্ছে মিডিয়ার লড়াই, আর হচ্ছে যে বস্তুত ফাংশনাল ডিপ্লোম্যাসিতে আপনার এই কদিনের অভিজ্ঞতা অনুযায়ী ভারতের সম্পর্কে একটা সুষ্ঠু ওয়ার্কিং রিলেশন তৈরি হওয়ার ক্ষেত্রে কি আমরা এগোতে পেরেছি? আমরা বরাবরই চেষ্টা করছি ভারতের বিভিন্ন পর্যায়ে সম্পর্ক তোলা এবং তাদের কাছে প্রকৃত পরিস্থিতি তুলে ধরা। প্রথমবার যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে আলাপ করলো, উনি ফোন করেছিলেন, ফোনে যেদিন আলাপ করলো উনি অভিযোগ করলেন যে এখানে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে ইত্যাদি। তা বললাম যে এটা অতিরঞ্জিত কতগুলো সংবাদ আপনার কাছে যাচ্ছে, কাজে এটা আপনি বিশ্বাস করেন না। যদি আপনি প্রকৃত তথ্য জানতে চান আপনি আপনাদের সাংবাদিকদের পাঠান, এখানে আসুক, তারা দেখুক, দেখে রিপোর্ট করুক। কাজেই আমাদের তথ্যগুলো যদি আস্থায় আনতে না চান তাহলে এটি প্রকৃত পরিস্থিতি। পরবর্তীতে অনেকে এসেছিলেন, ভারতীয় সাংবাদিক এখানে এসছেন, ঠিক হলে তারা রিপোর্ট করেছে। আমরা চেষ্টা করছি যাতে করে অতিরঞ্জন থেকে বাঁচা যায়। কিন্তু কিছু সংবাদ আছে এগুলো কোনো অতিরঞ্জনের বিষয় না, এটা একবারে গাঁজাখুরি কতগুলো কথা দিয়ে যাচ্ছে, ওটা তারে সামনে দেখাই দিলেও হবে না। তো সেরকম তারা চলছে, নানা রকম আজগুবি সংবাদ দিচ্ছে। তো পরবর্তীতে যখন তাদের সঙ্গে আলাপ হয় তখন এবার তাদের পররাষ্ট্র সচিব যখন আসলেন তখন বললাম যে এরকম কেন হচ্ছে। তো বললো যে ওটা আমাদের সরকারের বিষয় না, সরকারের মধ্যে জড়িত না, এগুলো মিডিয়ার বিষয়, এগুলো আমাদের আওতার বাইরে। কাজে সরকার এটার থেকে দূরে সরলো, সেটা আমাদের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট। একদিন সরকার এটার মধ্যে জড়িত ছিল বলে অনেকটা প্রকাশ করছিল, এখন সরকার বলছে এটা আমাদের না, কাজেই এটা হয়ে গেল। আমরাও চেষ্টা করছি এখন আমাদের তথ্যগুলো তাদের কাছে দেওয়ার জন্য। ইন্টারন্যাশনাল করেসপন্ডেন্টরা যখন আসে, সব সাংবাদিকরা আসে, তারা করে। এখন মনে হয় ইন্টারন্যাশনাল কাভারেজ ইত্যাদির কারণে অত বেশি জুত করতে পারছে না, দিচ্ছে এখনো খবর দিচ্ছে, উল্টাপাল্টা খবর দিচ্ছে, কিন্তু জুত করতে পারছে না, যেহেতু আন্তর্জাতিক যারা সাংবাদিক আছেন তারা এগুলো রিপোর্ট করছেন। আগে বলছিল যে এটা ইসলামিস্ট একটা অভ্যুত্থান হয়েছে, এটা তালেবানদের হাতে চলে গেছে ইত্যাদি। এখন পত্রপত্রিকায় যখন ইন্টারন্যাশনাল কাগজপত্র যখন আসছে তো ওখানেও তারা সুবিধা করতে পারছে না ওরকম বলে। কিছু কাগজে দেখালো এখানে তাদের ক্যাবিনেটের মধ্যে কারা কারা আছে, তাদের যে পরিচিতি দিল, কেউ বিশ্বাস করবে না যে এটা ইসলামিস্টের গোষ্ঠীর একটা অন্যরকম। কাজে ওখানে ফেলেও দিতে পারছে না। কাজে যতই তারা করুক না কেন, এই ধরনের যে প্রপাগান্ডা যেগুলো ছিল, প্রচারণা যেটা ছিল, সেটা আগের থেকে অনেক কমেছে। তাতে সব রকমের প্রচারণা বন্ধ হয়ে গেছে এটা বলবো না, একটা প্রচারণা আছেই। এটা রাষ্ট্রের দিক থেকে কোনো হস্টিলিটিস কি টের পান আপনি? না, আমাদের যে রাষ্ট্রীয় দিক থেকে কোনো হস্টিলিটি নাই। আমাদের তো এই যে বললাম, তারা পরিষ্কারভাবে বললো যে এটার সঙ্গে আমাদের কিছু না, আমাদের সঙ্গে রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক, আমরা আমাদের বক্তব্যের মধ্যে এগুলো নাই। এবং আমরা বলছি যে আমাদের সম্পর্ক খুব গভীর সম্পর্ক হতে হবে এবং ঘনিষ্ঠ সম্পর্ক হতে হবে, এবং এটা আমরা এখন মেঘ জমেছে, মেঘটা কাটিয়ে উঠতে হবে। এটা বলছে মেঘটা কাটানোর জন্য আমাদের চেষ্টা করতে হবে, উভয় পক্ষে সেটা আমরা চেষ্টা করি। মানবতা বিরোধী অপরাধের বিচার হওয়ার জন্য আপনার সরকার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনবার একটা উদ্যোগ গ্রহণ করেছে, অফিসিয়ালি চিঠি দিয়েছেন আপনারা।
আপনার ধারণা রিজনেবল টাইম বলে আর কতদিনের মধ্যে এর উত্তর আশা করেন? আমার কোনো ধারণা নেই এগুলো কতদিন সময় লাগতে পারে। আপনার ফরেন মিনিস্ট্রি নিশ্চয়ই আপনাকে না, এখনো জিজ্ঞেস করেনি কতদিন লাগবে। আমরা প্রক্রিয়া শুরু করেছি, এখন দেখব তারা কি জবাব দেয়, তারা জবাব দিচ্ছে কিনা, এটা ফলো আপ করবো। ডেফিনেটলি একটা গতি নেবে এটা। কতদিন অনুমান করে আপনারা আবার চিঠি দিবেন? এটা একটা সময়, এটা মাসখানিক বলেন, আমরা ফলো আপ করবো, দেখেন কি হয়। আমরা আর একটু পশ্চিমে যাই। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনেক ভালো সম্পর্ক, এবং ডোনাল্ড ট্রাম্পের ক্যাবিনেটে ইন্ডিয়ান বর্ন 7 জন মন্ত্রী আছে বলে শোনা যায়। আপনার সঙ্গে পশ্চিমের সম্পর্ক ভালো বলে মানুষ মনে করে। তাদের এই সম্পর্ক কি আমাদের দেশে দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে কোনো ক্ষতির কারণ হতে পারে বলে আপনি আশঙ্কা করেন? হতে পারে, কারণ এত ঘনিষ্ঠতা থাকলে ভারতীয় বংশোদ্ভূত নাগরিক ব্যক্তি যদি ওখানে ক্ষমতায় থাকে, তার একটা প্রভাব তো হতেই পারে এটা, এবং ইতিমধ্যে তার প্রভাবের কিছু নমুনা আমরা দেখেছি। কাজে আমরা দেখছি এটা কোন দিকে যায়, এবং ভারতীয় বংশোদ্ভূত হলেই যে সেই ভারতের সঙ্গে যুক্ত থাকবে এমন কোনো কথা নেই। সে হয়তো আমাদের দিকে বেশি মনোযোগ দিতে পারে। আমরা দেখছি সেগুলো কিভাবে আমরা বার করতে পারি, যে কারা কারা আমাদের দিকে সহানুভূতিশীল হবে, কিভাবে আমরা তাদের সহানুভূতিটা পেতে পারি। নতুন সরকারের সঙ্গে সম্পর্কটা কিভাবে গড়ে তোলা যায়। পুরনো সরকারের সঙ্গে আমাদের একটা সম্পর্ক গড়ে উঠেছিল, ভালো সম্পর্ক ছিল। নতুন সরকারের সঙ্গে সেটা আমরা একই রকম ভালো সম্পর্ক করার জন্য চেষ্টা করব। ইতিমধ্যে কি কাজকর্ম এই ব্যাপারে শুরু হয়েছে? এটা নিয়ম আমাদের করতে হয়, যখন নতুন সরকার আসে তার সঙ্গে একটা যোগাযোগ স্থাপন করা, যেগুলো ডিপ্লোম্যাটিক পর্যায়ে হয়, গিয়ে আলাপ করে। ডিপ্লোম্যাটিক চ্যানেলের বাইরে হয়, বন্ধুত্ব পূর্ণ সম্পর্কের খাতিরে জন্য হয়। ওখানে যারা হোয়াইট হাউসে আছেন তাদের সঙ্গে যাদের যোগাযোগ আছে তাদের সঙ্গে যোগাযোগ হয়, কিভাবে করতে হবে, নানাভাবে হয়। এটা বিভিন্ন চ্যানেলে যোগাযোগগুলো করতে হয়। আপনি ইতিমধ্যে সার্কের একটা ইফেক্টিভ রিভাইভালের কথা প্রস্তাব করেছেন বাংলাদেশের তরফ থেকে, তাতে কোনো সাড়া পাওয়া যাচ্ছে বলে মনে হয়? বিষয়টা উঠে আসে, সারা মধ্যে অন্য দেশের যারা আছে তারাও চায় সার্কের অন্যান্য দেশগুলোর মধ্যে, কিন্তু ভারত এটাতে খুব সাড়া দিচ্ছে না। কাজে তারাও ব্যাখ্যা করে যে আমাদের সমস্যা হলো পাকিস্তানকে নিয়ে আমাদের সমস্যা। তো আমি যেটা ব্যাখ্যা করি যে একটা দেশের সঙ্গে সমস্যা হলেই পুরো জিনিসটা ব্যাকল হয়ে যাবে, এটা তো ঠিক হবে না। আমরা চেষ্টা করি ওইটাও সমাধান হোক, অথবা ওই সমস্যাকে পৃথকভাবে রেখে বাকি আমরা সম্পর্ককে গড়ে তুলি। এখন ওইটার কোনো রেসপন্স পাই দেখা যায় না। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমার দেশের মানুষ জানতে চায়, বাংলাদেশ থেকে প্রচুর টাকা আওয়ামী লীগ আমলে পাচার হয়েছে, আপনি তার জন্য একটা কমিশনের মতো করেছেন। এই টাকা পয়সা ফিরে পাওয়ার ক্ষেত্রে কোনো মানে অগ্রগতির ইঙ্গিত কি পাচ্ছেন আপনারা? সবাই আশ্বাস দিতে, সাক্ষী প্রমাণ পেয়ে গেলে আমরা নিশ্চয়ই একটা ব্যবস্থা করতে পারবো। এটা এরকম আইন আছে, আইনের মাধ্যমে এটা করবো। সব টাকা হয়তো ফেরত আসবে না, কিছু টাকা ফেরত আসবে যদি আমরা সাক্ষী প্রমাণগুলো পাই। সেই প্রচেষ্টা হচ্ছে। সাক্ষী প্রমাণের ব্যাপারে কাজকর্ম খুব ডেডিকেটেড একটা কাজ, আলাদা ইউনিট আছে তাদের কাজ এগুলো উদ্ধার করার। এটা প্রথম শুরু থেকে এটা হয়েছে, যেহেতু আমরা জানি যেরকম টাকা গেছে, ব্যাংকিং চ্যানেলে গেছে। সুবিধা হলে তো ব্যাংকিং চ্যানেলে গেছে, ব্যাংকিং চ্যানেলে ধরাটা সহজ হবে হয়তো। এগুলো সুটকেস বোর্ডে যেগুলো নিয়ে গেছে সেগুলো মুশকিল আছে সেগুলো ধরা, কিন্তু এগুলো তো চ্যানেলের ব্যাপার। কাজে ওরা অবশ্য যেগুলো যারা এক্সপার্টস আছে যারা এই কাজে করে তারাও বলতে যে হ্যাঁ এটা সম্ভব, কিন্তু সম্ভব বলে কতদিন আমরা বসে থাকবো, এটাই হলো বিষয় আর কি। এটা আইনগত বিষয় আছে, কি সাক্ষী প্রমাণ তারা কি চায়, কিভাবে এটা আইডেন্টিফাই হবে, কার কাছে গেল, আইন ভঙ্গ করে গেল। কিছু কিছু আশা মাঝে মাঝে পাই যে এটা হবে, এখনো চূড়ান্ত কিছু পাইনি। মানে আমাদের আশা করবার কারণ আছে? আশা করার কারণ অবশ্যই কারণ আছে। কিরকম সময় লাগতে পারে বলে আপনার ধারণা? এটা তো তাদের কথা তো কিছু বুঝতে পারি না। এটা যে একটা স্ট্যান্ড লাইন আছে, এর মধ্যে গিয়ে এটা শেষ হবে, এটা এখনো বুঝি নাই যে এটা কতদিন লাগতে পারে। আমি একটা আন্দাজে বলে দিতে পারি আপনাকে, কিন্তু আমার মনে হয় না সেটা বলা ঠিক হবে। তো সামনের নির্বাচনের পরে এই যে এরকম দায়িত্ব শেষ করবার পরে আপনি
পরবর্তীকালে কি করার প্ল্যান আপনার? আমি তো বরাবরই বলছি যে আমি যে এদের সাময়িক বিষয় ছিল, আমি আমার এই দায়িত্ব পালন করে আমি আমার পুরনো আনন্দের জগতে ফিরে যাব। এই অভিজ্ঞতার উপর কোনো বই লেখার পরিকল্পনা আছে আপনার? না, এরকম চিন্তা করিনি। আপনি বইয়ের কথা মনে করিয়ে দিয়েছেন। আমি দিন কাটানো নিয়ে ব্যস্ত আছি। আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ।